DRG Kids কাহিনী বাড়িতে সোনার বৃষ্টি। ধনপত তার গ্রামের সবচেয়ে গরিব মানুষ ছিল। ও নিজের বউ আর বাচ্চার পেট চালানোর জন্য মজুরের কাজ করত। একদিন ও কাজের শেষে বাড়ি ফেরার পরে, শুনছো, আমাদের মেয়ে সকাল থেকে জ্বরে ছটফট করছে, কিছু একটা করো। তুমি তো সারাদিন বাড়িতেই ছিলে, তাহলে ওকে ডাক্তারকে দেখাওনি কেন? বাড়িতে যদি কানাকড়িও থাকতো তাহলে তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। স্ত্রীর এই কথা শুনে ধনপত চুপ করে যায়। তারপর তার মেয়ে অংশিকার কপাল ছোঁয় আর বলে, মা অংশিকা, তোর তো এখনো প্রচুর জ্বর রয়েছে। হ্যাঁ বাবা। চল, তোকে আমি বৈদ্যবাবুর কাছে নিয়ে যাই। এই কথা বলে ধনপত অংশিকাকে বৈদ্যের কাছে নিয়ে যায় আর ওষুধ খাইয়ে নিয়ে আসে। কিন্তু সেই ওষুধে অংশিকার কোনো আরামই হয় না। আর সেই কারণে, আরে পূজা, এদিকে একটু শোনো। হ্যাঁ বলো। অংশিকার জ্বর কিছুতেই কম হচ্ছে না। ওকে কোনো বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আমাদের। কিন্তু উনি তো খুব দামি ওষুধ দেবেন, তার উপরে ওনাকে দেখানোর জন্য তো আলাদা টাকা লাগবেই। এত টাকা কি আছে তোমার কাছে? টাকা তো নেই, কিন্তু তবুও নিয়ে তো যেতেই হবে ওকে। এরপর ধনপত আর তার স্ত্রী তার মেয়েকে নিয়ে একজন ডাক্তারের ক্লিনিকে যায়। কিন্তু ডাক্তার টাকা ছাড়া ওদের মেয়েকে দেখতে অস্বীকার করে। কি সময় এসে গেছে, গরিবকে তো কেউ দয়াই করে না। আমার ফুলের মতো ছোট্ট মেয়ে জ্বরে কষ্ট পাচ্ছে, আর ওই ডাক্তার শুধু টাকা চাইছে। উনি তো একবারও ভাবলেন না যে গরিব লোকটার মেয়েটাকে একবার দেখে আসি। ভগবান করুক। এ কথা বলতে বলতে পূজা কাঁদতে শুরু করে আর ধনপত তাকে বোঝায়, এবার থাক পূজা, ভগবান ওই ডাক্তারের সাথে যা করবার সেটা ঠিক করবে। তুমি এখন কান্না বন্ধ করো আর মেয়েকে নিয়ে ঘরে যাও। আর তুমি? আমি ডাক্তারকে দেখানোর জন্য কোথাও থেকে টাকা ধার করে আনছি। ধনপত তার স্ত্রীকে বাড়ি ফিরে যেতে বলে আর কয়েকজনের কাছে ও টাকা চাইতে যায়। কিন্তু কেউ ওকে টাকা দিতে চায় না। আরও হতাশ হয়ে বাড়ি ফিরতে থাকে। তখনই মাটিতে অজ্ঞান হয়ে পড়ে থাকা এক সাধুর ওপর ওর নজর পড়ে। মনে হয় গরমের জন্য অজ্ঞান হয়ে পড়ে গেছেন উনি নিচে। আমার ওনাকে সাহায্য করা উচিত। এই কথা ভেবে ধনপত সাধুর মুখে জল ছিটে দিয়ে তার জ্ঞান ফেরায় আর তারপর তাকে জল খাওয়ায়। সাধু ধনপতের ওপরে খুব খুশি হয় আর ওকে একটা পুতুল দিয়ে বলে, আমি তোকে এই চাবিওয়ালা জাদু পুতুলটা দিচ্ছি বাবা, তুই এটা তোর বাড়ি নিয়ে যা। কিন্তু আমি এটা নিয়ে কি করব সাধু বাবা? এটা তোর সব দারিদ্রতা দূর করে দেবে, কারণ বাবা, এটা হলো সোনার বৃষ্টি ঝরানো জাদু পুতুল। তুই যখনই এর মধ্যে চাবি ঘোরাবি তখনই এটা নাচতে শুরু করবে আর তোর বাড়িতে সোনার বৃষ্টি হতে থাকবে। সাধুর কাছ থেকে সোনার বৃষ্টি ঝরানো পুতুল পেয়ে ধনপত আহ্লাদে আটখানা হয়ে যায়। ও তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে আর তারপর, আরে দেখো তো পূজা, এটা আমি কি নিয়ে এসেছি। এটা তো একটা সাধারণ পুতুল গো। এটা সাধারণ পুতুল নয়, সোনার বৃষ্টি করার পুতুল। এই কথা বলেই ধনপত ওর পুতুলটায় চাবি ঢোকায় আর পুতুলটা নাচতে শুরু করে আর সেই ঘরে সত্যি সত্যি সোনার বৃষ্টি হতে শুরু হয়। আর সেটা দেখেই ধনপত আর তার স্ত্রী দুজনেই হতবাক হয়ে যায়। আরে এ তো অবাক কাণ্ড। বাড়িতে তো সত্যি সত্যি সোনার বৃষ্টি হয়ে গেল। এবার আমাদের দারিদ্রতা সত্যিই দূর হয়ে যাবে গো। হ্যাঁ পূজা, এই সমস্ত সোনা বেচে আমরা প্রচুর টাকা পাবো। ধনপত সোনা নিয়ে এক শ্যাকরার কাছে যায় আর সোনা বেচে সে প্রচুর টাকা পায়। টাকা হাতে আসতেই ও অংশিকাকে একজন ভালো ডাক্তারকে দিয়ে চিকিৎসা করায় আর খুব তাড়াতাড়ি ও সুস্থ হয়ে ওঠে। ভগবানকে অশেষ ধন্যবাদ, আমাদের মেয়ে একদম সুস্থ হয়ে উঠেছে।
হ্যাঁ বাবা, আমি একদম ঠিক হয়ে গেছি, আর এবার আমি পড়তে চাই। এ তো খুবই ভালো কথা মা। মেয়েদেরও ছেলেদের মতো প্রচুর লেখাপড়া করা উচিত। এরপরে ধনপত তার মেয়ে অংশিকাকে একটা নামী স্কুলে ভর্তি করিয়ে দেয় আর নিজেরা থাকবার জন্যে একটা খুব বড় আর সুন্দর বাড়ি বানায়। তার সাথেই বাড়িতে চাকর বাকর, গাড়ি সব চলে আসে। এইভাবে একজন গরিব মজুরের পরিবার বেশ বড়লোক হয়ে ওঠে আর সুখে শান্তিতে থাকতে শুরু করে। কিন্তু ধনপতের এক প্রতিবেশী বিশানের ধনপতের এই বড়লোকই সহ্য হয় না। কিছুদিনের মধ্যেই গরিব মজুরটা কেমন বড়লোক হয়ে গেল, বুঝতে পারছি না হতচ্ছাড়াটা এত টাকা পেল কোথায়। এর কিছুদিন পরে বিশান ধনপতের সাথে দেখা করতে তার বাড়িতে আসে, আর সে এসে দেখতে পায় ওর বাড়িতে সোনার বৃষ্টি হচ্ছে। ও বাড়িতে সোনার বৃষ্টি হতে দেখে বিশান হতবাক হয়ে যায়। আর তারপর, আরে ধনপত, এই সোনার বৃষ্টি কিভাবে হচ্ছে? তুমি কোনো জাদু মন্ত্রতন্ত্র শিখেছ নাকি? আরে না ভাই বিশান, এ সবই ওই সাধু মহারাজের কৃপার ফল। কিন্তু কিভাবে ভাই? আমাকেও না হয় একটু বলো, আমি তো তোমার প্রতিবেশী। তুমি নিশ্চিন্ত হয়ে আমায় ভরসা করে বলতে পারো। হ্যাঁ, কেন নয় ভাই। একজন ভালো প্রতিবেশী ভগবান যে বর দেন তার মতো হয়, আর তুমি তো আমার সবথেকে ভালো প্রতিবেশী। এইভাবেই ধনপত বিশানকে ভরসা করে তার সোনার বৃষ্টি ঝরানো পুতুলের সব রহস্য বলে ফেলে। এ তো খুব ভালো কথা ভাই। ঠাকুরের দয়ায় তুমি আর তোমার এই পুতুলটা সদা সর্বদা ভালো থাকুক। তবে হ্যাঁ, তোমাকে আমি একটা কথা বলতে চাই। কি কথা বোঝাতে চাইছো তুমি বিশান? এটাই আমি বলতে চাই যে আমি না হয় সৎ লোক, কিন্তু গ্রামের সবাই তো আর আমার মতো এত সৎ নয় না। তাই আর কাউকে এই বিষয়ে তুমি কিছু বলো না যেন, হ্যাঁ? কেননা এই জাদু পুতুলটা কেউ চুরি করেও নিতে পারে, তাই না? ধনপতের কাছ থেকে সোনার বৃষ্টি নামানো পুতুলের বিষয়ে জানার পর বিশানের মন ভীষণভাবে চঞ্চল হয়ে পড়ে, আর ও সেটা চুরি করার সুযোগ খুঁজতে থাকে। তারপর একদিন ধনপত আর তার স্ত্রী আর মেয়ে বাড়িতে না থাকায় ও এই সুযোগটা পেয়েই যায়। ওই রাতে ওদের বাড়িতে ও ঢুকে খুব সহজেই পুতুলটা চুরি করে নিয়ে আসে। পুতুলটা তো সহজেই হাতে পেয়ে গেলাম, এখন সোনার বৃষ্টি নামিয়ে পুতুলটাকে একবার পরীক্ষা করে নেওয়া যাক। এই কথা ভাবতেই বিশানের মন খুশিতে ভরে ওঠে, আর তারপর ও পুতুলের মধ্যে চাবি ঢুকিয়ে ওটা ছেড়ে দেয়। পুতুলটা নাচতে থাকে, কিন্তু সেই ঘরে সোনার বৃষ্টি নামার বদলে বিশানের মাথায় আগুনের গোলা পড়তে থাকে। আরে বাঁচাও, বাঁচাও! এ কি বিপদ ডেকে আনলাম আমি! এখানে তো সোনার বদলে আগুনের বৃষ্টি শুরু হয়ে গেল। বিশান বেশ কিছুক্ষণ এইভাবেই চিৎকার করতে থাকে। তারপরই প্রাণে বাঁচার জন্যে বাড়ি থেকে বাইরে পালিয়ে যায়। এই ঘটনার পর ও প্রতিজ্ঞা করে যে আর কখনো লোভ অথবা চুরি করবে না।